আজও অফিসের পর রক্তিমের সঙ্গে বেরিয়ে গেল দেবযানী। কিছুক্ষণের জন্য অন্যমনস্ক হয়ে পড়ল অর্ক। সে জানে ওরা কোথায় গেল। এখন রক্তিমদের খালি ফ্ল্যাটে দেবযানীর সঙ্গে উদ্দাম মিলনে মেতে উঠবে রক্তিম। বুক চিরে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো অর্কর। মনে মনে খুব আফসোস হয় তার আজকাল। কেন যে সে দেবযানীকে এই অফিসে নিয়ে এসেছিল। অফিসে একজন কন্টেন্ট রাইটার নেবে শুনেই বস অরিন্দমদাকে বলে দেবযানীর ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছিল অর্ক। লেখার হাত বরাবর ভালো দেবযানীর। তার উপর অর্কর রেকমেন্ডেশন। 1 সপ্তাহের মধ্যেই চাকরিতে জয়েন করেছিল দেবযানী। কলেজের ফার্স্ট ইয়ার থেকে বন্ধুত্ব অর্ক আর দেবযানীর। দুজনের ডিপার্টমেন্ট আলাদা হলেও এক কমন ফ্রেন্ডের সূত্রে আলাপ হয়েছিল তাদের। তবে অর্কর জন্য দেবযানী শুধু বন্ধুর থেকেও অনেক বেশি কিছু। পাগলের মতো ভালোবাসে সে দেবযানীকে, কিন্তু কিছুতেই আজ পর্যন্ত সে কথা বলে উঠতে পারেনি অর্ক। কলেজে পড়ার সময় তার একটা প্রিন্সিপাল ছিল, যতদিন না পড়াশোনা শেষ হচ্ছে অন্য কোনো দিকে মন দেবে না। চোখের সামনে অনেক ভালো ভালো স্টুডেন্টকে একেবারে উচ্ছন্নে যেতে দেখেছে সে। মাস্টার্স করার পর চাকরিটা পেয়েই সে যখন দেবযানীকে নিজের মনের কথা জানাবে ভাবছে, ঠিক সেই সময় অফিসে ভ্যাকেন্সির খবরটা পেল সে। ভাবল এবার দেবযানীর আরও কাছে আসার সুযোগ পাবে। সঙ্গে তার প্রতি বিশ্বাসটা আরও মজবুত হবে দেবযানীর। কিন্তু মাত্র সপ্তাহ দুয়েকের মধ্যে দেবযানী যে অফিসের সিনিয়র রক্তিমের সঙ্গে এরকম মাখো মাখো প্রেমে মশগুল হয়ে যাবে তা অর্ক স্বপ্নেও ভাবেনি। তার মাঝে মাঝে মনে হয় রক্তিম জাস্ট ফায়দা ওঠাচ্ছে দেবযানীর। একদিন দেবযানীকে সে কথা বলে সাবধান করতে চেয়েছিল সে, কিন্তু দেবযানী উল্টে তাকে ভুল বুঝল। তুই সিম্পল আমাকে হিংসে করিস অর্ক, আমি বুঝি। রক্তিমের মতো ছেলে আমার সঙ্গে প্রেম করছে, আমাকে ফেভার করছে, এটা তুই মানতেই পারছিস না। সোজাসুজি বলে দিয়েছিল দেবযানী। শোন, প্রেম করলে তো আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু ও তোকে জাস্ট ইউজ করছে দেবযানী, আর সেটা তুই বুঝতে পারছিস না। জোর গলায় বলেছিল অর্ক। তুই প্রেমের কিছু বুঝিস? সারা জীবন তো বইয়ে মুখ গুজে রেখে কেটে গেল, তুই অন্তত আমাকে জ্ঞান দিতে আসিস না। আর শোন, তোকে বিশ্বাস করে সব বলেছি বলে তুই এইভাবে সুযোগ নিচ্ছিস। আর কোনো দিন তোকে আমার কোনো সিক্রেট জানাবো না। দেবযানীর মুখে কথা শোনার পর আর কিছু বলতে পারেনি অর্ক। তারপর থেকে মাঝে মাঝেই সে দেখে দেবযানী আর রক্তিম প্রায় একই সময়ে অফিস থেকে বেরিয়ে যাচ্ছে। সব কিছু বুঝতে পারে অর্ক। বুকের মধ্যেটা হু হু করে ওঠে তার। কিন্তু দেবযানী খুশি আছে দেখে নিজের মনকে সান্ত্বনা দেয় সে। বেশ কিছুদিন পর অর্কর কাছে হেল্প চায় দেবযানী। শোন না, রক্তিম আর আমি গোয়া যাওয়ার প্ল্যান করছি, তুই আমার বাড়িতে ফোন করে একটু পারমিশন জোগাড় করে দিবি? আমি? কেন? কিছু না, তুই শুধু বলবি অফিস থেকে আমরা কয়েকজন মিলে যাচ্ছি, আর তুইও আমাদের সঙ্গে যাচ্ছিস, তাহলেই মা বাবা আমাকে যেতে দিতে রাজি হয়ে যাবে। না, আমি কোনো মিথ্যে বলতে পারবো না। প্লিজ অর্ক, আমার জন্য তুই এটুকু করতে পারবি না? না, তোর ক্ষতি হয় এরকম কোনো কাজ আমি করতে পারবো না। ক্ষতি? কি বলছিস তুই? আমি রক্তিমকে ভালোবাসি। আর রক্তিম? ও তো ভালোবাসেই, না হলে আর এতদিন আমার সঙ্গে আছে কেন? দেখ দেবযানী, তোকে দেখে আজকাল খুব কষ্ট হয় আমার। নিজেকে তুই কোন পর্যায়ে নামিয়ে এনেছিস। বড্ড সস্তা করে ফেলেছিস তুই নিজেকে। অর্কর মুখের কথা শেষ হওয়ার আগেই সজোরে একটা চড় এসে পড়ে তার গালে।
দেবযানী যে তাকে চড় মারতে পারে এটা অর্ক কখনো ভাবেনি। ছি অর্ক, এত বাজে কথা বলতে পারিস তুই? আমি জানি আমাকে না পেয়ে তোর এরকম অবস্থা হয়েছে। রক্তিমকে হিংসে করিস তুই। রাগে ফেটে পড়ে দেবযানী। মানে এসব কি বলছিস তুই? ঠিকই বলছি। সেদিন অভিজিতের সঙ্গে দেখা হয়েছিল, ওর কাছে জানতে পেরেছি তুই সেই কলেজের দিন থেকে আমাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি, খুব ভালোবাসি আমি তোকে, কিন্তু তাই বলে রক্তিমকে হিংসে করব ওরকম ছেলে আমি নই। আমি সব বুঝি অর্ক, এখন তুই ফ্রাস্ট্রেশনে ভুগছিস। তুই চাস আমি রক্তিমের সঙ্গে সম্পর্ক না রাখি, তাই তো সবসময় এরকম করিস। কিন্তু জেনে রাখ, তোর আশা কোনো দিনও পূর্ণ হবে না। আমি রক্তিমকে ভালোবাসি, ওকেই বিয়ে করব, জোর গলায় জানিয়ে দেয় দেবযানী। তার কথায় খুব অপমানিত হয় অর্ক। ঠিক আছে, আমি তোকে কথা দিচ্ছি, যদি তুই প্রমাণ করতে পারিস যে রক্তিম তোকে সত্যিই ভালোবাসে, তাহলে আমি অবশ্যই তোকে গোয়া যেতে হেল্প করব। মুখ নিচু করে জানিয়ে দেয় সে। এসব কি বলছিস তুই? কেন আমি প্রমাণ দিতে যাব তোকে? ঠিক আছে, আমাকে প্রমাণ দিতে হবে না। তুই নিজে যদি নিজের মনকে বোঝাতে পারিস তাহলেই হবে। মুখ তুলে দেবযানীর চোখে চোখ রেখে বলল অর্ক। তার দু চোখে তখন জল টলটল করছে। দেবযানী তাকে যতই অপমান করুক, তার খারাপ সে কখনো চাইবে না। অর্কর কথায় রাজি হয়ে গেল দেবযানী। মনে মনে প্ল্যান করে নিল সে অর্কর কাছে প্রমাণ করে ছাড়বে যে রক্তিম তাকে কত ভালোবাসে। খুব দরকারি কথা আছে তোমার সঙ্গে, বিকেলে বেরিয়ে বলবো। 3-4 দিন পর অফিসে রক্তিমকে জানালো দেবযানী। সে যে খুব টেনশনে আছে সে কথা জানাতেও ভুলল না। বলো, কি এমন ব্যাপার? সন্ধে ক্যাফেতে মুখোমুখি বসে জিজ্ঞেস করল রক্তিম। বাবা আমার বিয়ের জন্য ছেলে দেখছে রক্তিম, কি হবে এবার? আতঙ্কিত হয়ে বলল দেবযানী। কি আবার হবে? ছেলে দেখছে মানে কি এখনই পেয়ে যাবে নাকি? ভালো ছেলে পাওয়া কি অত সহজ? নির্বিকার গলায় বলল রক্তিম। কিন্তু যদি পেয়ে যায়? পেয়ে গেলে বিয়ে করে নেবে। দেবযানী ভাবে রক্তিম নিশ্চয়ই তার সঙ্গে ঠাট্টা করছে। এবার তো একদিন আমাকে তোমার বাড়ি নিয়ে চলো, রক্তিমের হাতের ওপর হাত রেখে বলে সে। কেন? আমার বাড়িতে গিয়ে তুমি কি করবে? মানে তোমার মা বাবার সঙ্গে আলাপ করিয়ে দেবে, তারপর আমিও বাবাকে জানাবো তোমার কথা, তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। কি দরকার ওসব ঝামেলা করার? তার চেয়ে সব কিছু যেমন চলছে তেমন চলুক না। যেমন চলছে মানে? এবার সত্যিই অবাক হয় দেবযানী। আরে বাবা, যতদিন না তোমার বিয়ে ঠিক হচ্ছে ততদিন তো আমরা মেলামেশা করতে পারি। আপাতত গোয়া ট্রিপটা তো হয়ে যাক। মানে আমার বিয়ে হয়ে যাবে এটাতে তোমার কিছু মনে হচ্ছে না? না, এতে মনে হওয়ার কি আছে? যথেষ্ট বয়স হয়েছে তোমার, বিয়ে করে নেওয়ার মতো বয়স। আমিও কিছুদিন পর করব। আর এই যে এতদিন ধরে তোমার সঙ্গে এই সম্পর্ক, এত ঘনিষ্ঠতা, এসবের কি হবে? কি আবার হবে? নতুন জীবন শুরু হলে দেখবে ধীরে ধীরে সব ভুলে গেছো। তার মানে? তার মানে তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করতে চাও না? দেবযানীর যেন বিস্ময়ের সীমা নেই। ওহো, এর মধ্যে ভালোবাসা আসছে কোথা থেকে? আচ্ছা, আমি কি আজ পর্যন্ত কোনোদিনও বলেছি যে তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব? এবার একটু থতমত খায় দেবযানী। ভালো করে মনে করার চেষ্টা করে, কিন্তু সত্যিই সে কিছু মনে করতে পারে না। কিন্তু তাহলে দিনের পর দিন এই কাছে আসা, একে অন্যের মধ্যে হারিয়ে যাওয়া, এটা কি তবে ভালোবাসা নয়? বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে জিজ্ঞেস করে দেবযানী। দেখো,
আমরা দুজন ম্যাচিওরড অ্যাডাল্ট, নিজেদের ইচ্ছে এতদিন এনজয় করেছি। আমি তোমাকে কখনো জোর করিনি, সুতরাং এর জন্য তো তুমি আমাকে কাঠগড়ায় তুলতে পারো না। নির্লিপ্তভাবে উত্তর দেয় রক্তিম। দেবযানীর ইচ্ছে করে রক্তিমের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিতে। রাগে দুঃখে অপমানে ভেতরটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে তার। নিজের ওপর ঘেন্না হচ্ছে। কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি রক্তিম, তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না আমি। রক্তিমের হাত ধরে অনেক কাকুতি মিনতি করে দেবযানী, কিন্তু রক্তিম স্পষ্টই জানিয়ে দেয় সে দেবযানীকে বিয়ে করতে পারবে না। এই সম্পর্কটার মধ্যে আর কোনো চার্ম নেই দেবযানী। তাছাড়া আমি কোনো দিন তোমাকে নিয়ে ওইভাবে ভাবিইনি, সাফ জানিয়ে দেয় রক্তিম। দেবযানীর কান্না তার মনে কোনো প্রভাব ফেলতে পারে না। কোনো রকমে বাড়ি ফিরে আসে দেবযানী। নিজেকে সত্যিই খুব সস্তা মনে হচ্ছে তার আজকে। আর বারবার অর্কর বলা কথাগুলো মনে পড়ছে। রক্তিমকে তার মৃত্যুর জন্য দায়ী করে সুইসাইড নোট লিখে হাতের শিরা কেটে সেই রাতেই সুইসাইড করার চেষ্টা করল দেবযানী। নার্সিংহোমে তার জ্ঞান ফেরার পর কান্নাকাটি শুরু করে দিল তার মা। আমি একদম ঠিক আছি মা, প্লিজ কেঁদো না। আর একবার অর্ককে আসতে বলবে, ওর সঙ্গে খুব দরকার আমার। হ্যাঁ, সেই কখন থেকে বাইরে বসে আছে ছেলেটা, এমনকি রাতে কিছু খায়নি পর্যন্ত। বলেছে তুই যতক্ষণ না চোখ খুলবি ও খাবে না। এরপর ভেতরে আসে অর্ক। তাকে দেখে দেবযানী আর নিজেকে সামলে রাখতে পারে না, হাউমাউ করে কান্না শুরু করে দেয়। আমাকে তুই ক্ষমা করে দে। আচ্ছা তুই কেমন মেয়ে বলতো? ওই রকম একটা ছেলের জন্য কেউ নিজেকে শেষ করে দেয়? বোকা একটা। পরম মমতায় দেবযানীর মাথায় হাত বোলাতে বোলাতে বলল অর্ক। নার্সিংহোম থেকে বাড়ি ফেরার সপ্তাহখানেক পর একদিন অর্ককে ফোন করে বাড়িতে আসতে বলল দেবযানী। চাকরিটা ছেড়ে দিয়েছে সে। এই কদিনে না চাইতেও বারবার শুধু অর্কর কথাই মনে পড়ছে তার। অনেক দিন তার জন্য ওয়েট করেছে অর্ক, আর তাকে ওয়েট করতে হবে না। সবচেয়ে অদ্ভুত, দেবযানী খেয়াল করলো অর্ককে নিয়ে ভাবতে তার খুব ভালো লাগছে, খুব নিশ্চিন্ত বোধ হচ্ছে। কী রে, কী ব্যাপার? সেই যে নার্সিংহোম থেকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলি, আর তো এলি না। অর্ক আসতেই তার কাছে অভিযোগ জানালো দেবযানী। কি করব বল, রোজ অফিস ছুটির পর ম্যাডামের সঙ্গে দেখা করতেই হবে, একেবারে কড়া নির্দেশ। ম্যাডাম মানে? খুব অবাক হয় দেবযানী। আরে বৃষ্টি, বৃষ্টিকে মনে নেই তোর? সেই কবে থেকে প্রেমের প্রস্তাব দিয়ে যাচ্ছিল। এত বছর ওকে কিছু বলিনি। সেদিন যখন তুই বললি যে তোকে না পেয়ে আমি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি, সেদিন বুঝলাম আমার এবার মুভ অন করার দরকার। সেই রাতেই বৃষ্টিকে প্রথম ফোন করি আমি। বিশ্বাস কর, দুদিন ওর সঙ্গে কথা বলে বুঝতে পারি ও আমাকে সত্যিই খুব ভালোবাসে। মাকে জানাই ওর কথা। কালকেই তো ও আর ওর বাবা মা আমাদের বাড়ি এসেছিল। বিয়ের ডেট ঠিক হয়নি, কিন্তু দুজনকেই দুজনের ফ্যামিলি পছন্দ করেছে। এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গেল, তোকে জানানোর সময়টাও পাইনি। দেবযানীর মনে হলো বুকের মধ্যেটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। কোনো মতে দু চারটে কথা বলে অর্কর সামনে থেকে চলে এলো সে। আজ তার সত্যিই নিজেকে ভীষণ পরাজিত মনে হচ্ছে। প্রিয় বন্ধুর হাত ধরে নতুন পথ চলার যে স্বপ্ন সে দেখতে শুরু করেছিল, সেটা যে সারা জীবন স্বপ্ন হয়ে থেকে যাবে, সেটা ভাবতেই দু চোখ দিয়ে অঝোর ধারায় জল গড়িয়ে পড়ল তার।